হ্যালো স্টুডেন্টস, আমি রাজীব মন্ডল তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি বর্ণনা করতে যাচ্ছি ক্লাস 12 এর একটি কবিতা, যে কবিতাটির নাম হচ্ছে গিব প্যাটেলের লেখা অন কিলিং আ ট্রি। এই লকডাউন সিচুয়েশনে সবারই তো পুরোপুরি ক্লাস বন্ধ রয়েছে, তাই অনলাইন ভিডিওতে এই ক্লাসগুলি দেখো এবং নিজের টেক্সট বইটার সঙ্গে মিলিয়ে নিয়ে পড়ো, তাহলেই পুরো কবিতাটি কমপ্লিট হয়ে যাবে। তাই আজকের এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, এই ভিডিওতে পুরো পুরো কবিতাটা আমি শেষ করতে পারবো না, অনেকটাই শেষ করব, মানে প্রায় অর্ধেকের বেশি অংশ শেষ করব। এবং পরবর্তীকালে যদি আরো তোমরা ভিডিও এরকম দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট অবশ্যই করো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নাও টেক আ লুক টু দ্য ভিডিও। পড়াটা আছে অন কিলিং আ ট্রি। এই পড়াটাকে আমি লাইন বাই লাইন বাংলা বলে দেবো এবং প্রত্যেকটা শব্দের মানে বলে দেবো। তোমরা যখন কবিতাটা পড়বে বা এই ভিডিওটা দেখবে, তখন অবশ্যই সামনে তোমাদের ওই পড়া টেক্সট বইটা রেখো। টেক্সট বইটা থেকে লাইন বাই লাইন দেখে নিও এবং লাইন বাই লাইন দেখে তারপর আমি যে মানেটা বলছি সেটার সঙ্গে মিলিয়ে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এখন কবিতাটা শুরু করার আগে দু একটা লাইন আমি আগে বলি, বা মানে কবি সম্পর্কে বিশেষ কিছু বলবো না, কারণ পুরোটা আমি এক্সাম ওরিয়েন্টেড পড়াবো। পরীক্ষাতে যেটুকু পড়ে, আসল পরীক্ষাতে কোনটা পড়ে, টেক্সটটাতে যেটা আছে লাইন বাই লাইন ভালো করে শব্দগুলোর মানে জানতে হবে এবং গভীর মানেগুলো যেগুলো আছে কবিতাটার মধ্যে, সেই অন্তর্নিহিত মানেগুলো জানতে হবে। তাই আমি ওই অন্তর্নিহিত মানেগুলি এবং শব্দের মানেগুলি ভালো করে বলছি। কবি পরিচিতি সম্পর্কে বিশেষ কিছু একটা বলছি না, তবে প্রকাশের সাল এবং কবিতাটা কি ধরনের সেগুলো একটু আধটু বলে দিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, কবিতাটা আমার শুরু করা যাক। তো কবিতাটা শুরু করার আগে আমি বলবো যে এই কবিতাটা অ্যাকচুয়ালি লিখেছেন গিব প্যাটেল। গিব প্যাটেল, কবি গিব প্যাটেল প্রথম এই কবিতাটা তার 1966 সালে, অর্থাৎ 1966 সালে প্রকাশিত হয়। ইজকিয়েল ইজকিয়েল নিমিস ইজকিয়েল দ্বারা প্রকাশিত একটা বই ছিল, পোয়েমস, কালেকশন অফ পোয়েমস। ওই কালেকশন অফ পোয়েমস বইটাতে এই কবিতাটা অন্তর্ভুক্ত হয়েছিল। আর কবিতাটা পুরোটাই ফ্রি ভার্সে আছে, অর্থাৎ মুক্ত ছন্দে। আমরা জানি রাইম স্কিম গুলো এর আগে করেছি, তো রাইম স্কিমে এ বি 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 সি 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 ডি ডি ই, এই যে রাইম স্কিম করি, এখানে কিন্তু রাইম স্কিম গুলো সেইভাবে মিলবে না, যেহেতু এটা ফ্রি ভার্সে আছে। ফ্রি ভার্স মানে মুক্ত ছন্দ। তো এই যে একটা প্রশ্ন হতেই পারে এখান থেকে, যে ফ্রি ভার্স মানে কোন ভার্সে, ইন হুইচ, হোয়াট ইজ দ্য রাইম স্কিম, হোয়াট ইজ দ্য রাইম স্কিম, অর হোয়াট ইজ দ্য ভার্স স্টাইল অফ দ্য পোয়েম। তো সেখানে আনসারটা হবে কি না, ইন ফ্রি ভার্স। ফ্রি ভার্স অর্থাৎ মুক্ত ছন্দে কবিতাটি লেখা আছে। তো গিব প্যাটেল সম্পর্কে বিশেষ কিছু বললাম না, এরপর আমি কবিতাটি ডিসকাস করছি। কবিতাটা লাইন বাই লাইন আমি পড়ছি। প্রথম হচ্ছে, দেখো, ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। ইট টেক্স মাচ টাইম। প্রথমে কবিতাটা হচ্ছে একটা স্যাটায়ারিক্যাল পোয়েম। স্যাটায়ারিক্যাল পোয়েম অর্থাৎ ব্যঙ্গাত্মক, বিদ্রুপাত্মক কবিতা, আইরনিক্যাল পোয়েম। কবিতাটা কি ধরনের কবিতা না, আইরনিক্যাল পোয়েম বা স্যাটায়ারিক্যাল পোয়েম। এই কথাটি যেন মনে থাকে, এখান থেকে একটা প্রশ্ন হতেই পারে যে এটা কি ধরনের কবিতা। তো হোয়াট টাইপ অফ পোয়েম ইট ইজ? ইট ইজ আ স্যাটায়ারিক্যাল অর আইরনিক্যাল পোয়েম। আর পুরো কবিতাটা সার্কাস্টিক ওয়েতে লেখা হয়েছে। আর কবিতাটার বিষয়বস্তু ওই কবিতাটা পড়তে পড়তে আমি বলে দিচ্ছি, এবং সেই পড়াটা যদি ভালো করে মন দিয়ে শোনো, যেটা বলছি সেটা, তাহলেই পুরোটাই বুঝতে পারবে। আবার নতুন করে বিষয়বস্তু বা থিমটাকে বাংলাতে বলার প্রয়োজন হবে না। তো লেটস ডিসকাস। তো ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি। একটা গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। নট a simple jab of knife. Not a simple jab of knife will do it. It takes much time. অনেক সময় লাগে টু কিল হত্যা করতে এ ট্রি একটা গাছকে। ডোন্ট নট আ সিম্পল জ্যাব অফ নাইফ। নট মানে না, সিম্পল মানে সাধারণ, জ্যাব মানে আঘাত, ছুরিকে আঘাত, ছুরির আঘাত। তাহলে নট এ সিম্পল জ্যাব অফ নাইফ অর্থাৎ সাধারণ একটা ছুরির আঘাত উইল ডু ইট, কখনো এটা করতে পারে না। অর্থাৎ সাধারণ একটা ছুরির আঘাত দিয়ে গাছকে কখনো হত্যা করা যেতে পারে না। ইট টেক্স মাচ টাইম, অনেক সময় লাগে টু কিল এ ট্রি, একটা গাছকে হত্যা করতে। ইট হ্যাজ গ্রন স্লোলি। ইট হ্যাজ গ্রন স্লোলি, এটা স্লোলি ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। গ্রন, একটা কথা আমরা জানি, যেটা তাড়াতাড়ি বেড়ে ওঠে সেটা তাড়াতাড়ি পড়ে যায়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো কবিতায় এখানে স্লোলি শব্দটা দেখো ব্যবহার করেছে খুব সুন্দরভাবে। ইট হ্যাজ গ্রন স্লোলি অর্থাৎ এটা ধীরে ধীরে বেড়ে উঠেছে, অর্থাৎ এর পতনের সময়টাও কিন্তু দেরি লাগবে। অর্থাৎ মানুষ যেভাবে
বেড়ে ওঠে, সেইভাবে এটা বেড়ে ওঠেনি। মানুষদের থেকে গাছের বেড়ে ওঠাটা একটু আলাদা। টিকসাইটা বেশি, ইট হ্যাজ গ্রন স্লোলি, এটা ধীরে ধীরে বেড়ে উঠেছে, তাই এর টিকসাইটাও বেশি হবে, এর টিকসইটাও বেশি হবে, এর লংজিভিটিটা বেশি। এইটা ইঙ্গিত দিয়েছেন স্লোলি শব্দটা ব্যবহার করে। কবি কি ইঙ্গিত দিয়েছেন? এর লংজিভিটিটা অনেক বেশি। মানুষকে সার্কাস্টিক্যালি অর্থাৎ বিদ্রুপাত্মক ভাবে এখানে কি করেছেন না অপমান, হিউমিলিয়েট করেছেন। কি হিউমিলেট করেছেন না, তোমরা তাড়াতাড়ি বেড়ে ওঠো, তোমরা তাড়াতাড়ি শেষ হয়ে যাও, কিন্তু গাছ স্লোলি বেড়ে ওঠে এবং লংজিভিটি এর বেশি হয়, এর টিকসইটা বেশি হয়। তাই বলেছেন কবি কি না, ইট হ্যাজ গ্রন স্লোলি, এটা ধীরে ধীরে বেড়ে উঠেছে। গ্রো মানে বৃদ্ধি পাওয়া, গ্রোর থার্ড ফর্ম গ্রন, ফার্স্ট পার্টিসিপাল রূপ। ইট হ্যাজ গ্রন স্লোলি, এটা বেড়ে উঠেছে স্লোলি, ধীরে ধীরে। কনজিউমিং দ্য আর্থ, কনজিউমিং, কনজিউম মানে গ্রহণ করা, কনজিউম মানে খাদ্য গ্রহণ করা, গ্রাহক, কনজিউমার মানে গ্রাহক, কনজিউমিং মানে গ্রহণ করা, কনজিউমিং মানে গ্রহণ করেছে দ্য আর্থ। দ্য আর্থ বলতে এখানে পৃথিবীকে গ্রহণ করেছে, তো পৃথিবীকে বলতে পৃথিবী ঠিক না, এখানে রূপকচ্ছলে সিম্বলিক্যালি কথাটা ব্যবহার করা হয়েছে। পৃথিবী বলতে পৃথিবীর মধ্যে থাকা সমস্ত নিউট্রিয়েন্টস গুলি, সমস্ত পুষ্টি পদার্থগুলিকে বোঝানো হয়েছে। নিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্টস মানে কি? পুষ্টি পদার্থ। এখানে আর্থ বলতে বোঝানো হয়েছে কোনগুলি? আর্থের মধ্যে থাকা যেসব পুষ্টি পদার্থগুলি গাছ শোষণ করে, গাছ গ্রহণ করে, সেইটাকেই বলা হয়েছে ইট হ্যাজ গ্রন স্লোলি, এটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। কনজিউমিং মানে গ্রহণ করে, দ্য আর্থ মানে এই পৃথিবী থেকে পুষ্টি পদার্থ গ্রহণ করে, আর্থ এই পৃথিবীকে গ্রহণ করে, অর্থাৎ এই পৃথিবীর পুষ্টি পদার্থ গ্রহণ করে এটা ধীরে ধীরে বেড়ে উঠেছে। অর্থাৎ এখানেও আবার কবি কি করেছেন? মানুষকে হিউমিলিয়েট করেছেন, মনুষ্য জাতিকে, হিউম্যান বিং, অ্যাজ এ হিউম্যান বিংকে টোটালি কি করেছেন? হিউমিলিয়েট করেছেন। কিরকম ভাবে হিউমিলিয়েট করেছেন না, ইট হ্যাজ গ্রন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, পৃথিবী থেকে পুষ্টি পদার্থ গ্রহণ করে এটা ধীরে ধীরে বেড়ে উঠেছে। অর্থাৎ মানুষ, হিউম্যান বিং, ইউ ক্যানট মেক ইউর ফুড বাই ইউর সেলফ, ইউ ক্যানট অ্যাবজর্ব the nutrients from the earth directly, but অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে তোমরা নিজেরা, মানুষ জাতি, তোমরা নিজেরা তোমাদের নিজেদের খাদ্য তৈরি করতে পারো না, এবং কি করো? তোমরা পুরোপুরি গাছের উপর নির্ভরশীল। খাদ্য পদার্থ গ্রহণ করার জন্য তোমরা পৃথিবী থেকে সরাসরি গ্রহণ করে নিতে পারো না, কিন্তু গাছ ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজেই তৈরি করে। কনজিউমিং দ্য আর্থ অর্থাৎ পুষ্টি পদার্থ যেগুলি আছে, যেসব মিনারেলস আছে, সেগুলি যেসব মিনারেলস বা অন্যান্য সূর্যালোক সমস্ত কিছু গ্রহণ করে। কে গ্রহণ করে? অর্থাৎ গাছ, আর নিজের খাদ্য নিজেই তৈরি করে বেড়ে ওঠে। অর্থাৎ তাদেরকে বড় করার ক্ষেত্রে তোমাদের কিন্তু খুব বেশি একটা ভূমিকা নেই বললেই চলে। অর্থাৎ তোমাদের ভূমিকা নেই কোনো, গাছের বৃদ্ধিতে, গাছের জন্মতে তোমাদের ভূমিকা নেই, তা সত্ত্বেও তোমরা গাছকে হত্যা করো। এই জিনিসটার দ্বারা কবি মানব জাতিকে হিউমিলিয়েট করেছেন। স্লোলি কনজিউমিং দ্য আর্থ অর্থাৎ পৃথিবী থেকে পুষ্টি পদার্থ ধীরে ধীরে গ্রহণ করে এটা বেড়ে উঠেছে। রাইজিং আউট অফ ইটস, রাইজিং আউট, রাইজ আউট মানে বেড়ে ওঠা, রাইজ, RISE রাইজ, রাইজ মানে বেড়ে ওঠা, রাইজিং আউট অফ ইট অর্থাৎ এটা থেকে বেড়ে উঠেছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, ফিডিং আপন, দেখো শব্দটা একটু আগে ব্যবহৃত হয়েছিল, ফিড মানে খাওয়ানো, ফিডিং আপন, ফিড মানে খাওয়ানো, ফিডিং আপন ইটস ক্রাস্ট, ক্রাস্ট মানে হচ্ছে ভূত্বক, ক্রাস্ট মানে এখানে ভূত্বক, অর্থাৎ ভূত্বক থেকে নিজের খাদ্য এ নিজেই গ্রহণ করে নেয়, নিজের খাদ্যটা এ নিজেই খেয়ে নেয়, ভূত্বক থেকে এই নিজের খাদ্যটা নিজেই গ্রহণ করে নেয়। ফিডিং আপন, ফিড মানে খাওয়ানো, নিজেকেই খাওয়ানো এখানে বোঝানো হয়েছে, ফিড শব্দটার মানে হচ্ছে খাওয়ানো, তো এখানে কি করে? ফিডিং আপন অর্থাৎ নিজেই নিজেকে খাইয়ে নেয়, কোথা থেকে? আপন ইটস ক্রাস্ট, ইটস বলতে পৃথিবীর, আর ক্রাস্ট মানে হচ্ছে ত্বক, অর্থাৎ পৃথিবীর ত্বক অর্থাৎ ভূত্বক থেকে এটা নিজের খাদ্য নিজেই কি করে না সংগ্রহ করে নেয়, ফিডিং আপন নিজেকে খাইয়ে নেয়। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, অ্যাবজর্বিং, অ্যাবজর্ব মানে হচ্ছে গ্রহণ করা, অ্যাবজর্ব শোষণ করা, অ্যাবজর্ব মানে শোষণ করা, নিজের মধ্যে কোনো জিনিস শোষণ করে নিজের মধ্যে জড়ো করা আর কি, যেটা অ্যাবজর্ব, অ্যাবজর্ব মানে শোষণ করা। ইয়ার্স অফ সানলাইট,
বছরের পর বছর ধরে সানলাইট সূর্যালোক শোষণ করেছে, এয়ার বাতাস শোষণ করেছে, ওয়াটার জল শোষণ করেছে, আর কি শোষণ করেছে, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইট, এখানে খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করেছেন কবি। যেহেতু কবি গিব প্যাটেল কি একজন ডাক্তার ছিলেন, একজন ফিজিশিয়ান ছিলেন বাই প্রফেশন, তাই কি দেখা যাচ্ছে না ফিডিং আপন ইটস ক্রাস্ট, এর ভূত্বক থেকে খেয়ে যায়, এই জায়গাটা বলা হলো। তারপর আমি যেটা বলছি কি ইয়ার্স অফ সানলাইট দীর্ঘদিন ধরে সূর্যালোক বাতাস এবং জল শোষণ করে থাকে, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড, আউট অফ ইটস লেপ্রাস, লেপ্রাস শব্দটা এসেছে আসলে এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম, লেপ্রাস। নাউন ফর্মটা হচ্ছে ল্যাপ্রোসি, ল্যাপ্রোসি একটা রোগ যেটা মানুষের হয় সাধারণত, যেটার নাম যেটা বাংলাতে বলে কুষ্ঠরোগ, ল্যাপ্রোসি। তো যিনি কুষ্ঠরোগ আক্রান্ত তিনি লেপ্রাস আর কি। তো আউট অফ ইটস লেপ্রাস হাইড, এর কুষ্ঠ রোগাক্রান্ত, হাইড মানে বাকল বা চামড়া, এখানে হাইড মানে বাকল বা চামড়া, গাছের বাকল। লেপ্রাস হাইড মানে হচ্ছে কুষ্ঠ রোগাক্রান্ত চামড়া, কোনটা, গাছের ছালটাকে এখানে বোঝানো হয়েছে। তাহলে গাছের ছাল বলতে আমরা এখানে বুঝতে পারছি গাছের, যদি আমরা গাছ দেখি তাহলে গাছের ত্বকটা দেখলে স্পষ্টভাবে একটা জিনিস বোঝা যায় কি না, গাছের ত্বকটা পুরোপুরি কাটা কাটা ছিন্ন ভিন্ন অবস্থায় থাকে, দেখে মনে হয় যেন একটা নিস্প্রাণ। তেমনি লেপ্রোসি দ্বারা আক্রান্ত যেসব মানুষজন থাকে সেই সব মানুষজনের যদি একবার অঙ্গবিকৃতি ঘটে, একবার যদি কোনো বডি পার্টস ডিফর্ম হয়ে যায়, ডিফর্ম হওয়ার মানে হচ্ছে বাংলা মানে বিকৃত হওয়া, অর্থাৎ আমরা জানি কুষ্ঠরোগী তো আশা করি সবাই দেখেছো, কুষ্ঠরোগীদের যদি কোনো দেহাংশ যদি কি হয় কুষ্ঠ রোগাক্রান্ত হয় তাহলে সেই জায়গাটা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং সেইখানে আর কোনো অনুভূতি থাকে না, সেন্সিটিভিটি যেটা সংবেদনশীলতা, সেন্সিটিভিটি পুরোপুরি হারিয়ে ফেলে। ঠিক তেমনি এখানে কবি খুব সুন্দর এখানে একটা কি ব্যবহার করেছেন, মেটাফোর ব্যবহার করেছেন। কিরকম ব্যবহার করেছেন না, এখানে বলছেন যে লেপ্রাস হাইড অর্থাৎ কুষ্ঠ রোগাক্রান্ত চামড়া, মানুষের কুষ্ঠ রোগাক্রান্ত চামড়া থেকে আর কিছু আশা করা যায় না, তার সংবেদনশীলতা পুরোপুরি শেষ হয়ে যায়। কিন্তু এখানে কবি বলেছেন যে গাছের চামড়াটা একদম কুষ্ঠরোগ আক্রান্তের মতো, মানুষের কুষ্ঠরোগ হলে যেরকম হয় সেরকম দেখা যায়, কিন্তু আউট অফ ইটস লেপ্রাস হাইড, এই কুষ্ঠরোগ আক্রান্ত চামড়া বা বাকল থেকেও কি হয় না স্প্রাউটিং লিভস, স্প্রাউট মানে এমনিতে অঙ্কুরিত হয়, স্প্রাউট শব্দটার মানে হচ্ছে অঙ্কুরিত হওয়া, ইংলিশে জার্মিনেট, কিন্তু এখানে স্প্রাউটিং মানে অঙ্কুরিত হওয়া বলবো না, মানে বেড়ে ওঠা, এখানেও একটা গজিয়ে ওঠা। তাহলে কি হয় না কুষ্ঠ রোগাক্রান্ত চামড়া থেকে, গাছের কুষ্ঠ রোগাক্রান্ত চামড়া লেপ্রাস হাইড থেকে কি জন্ম নেয় না নতুন করে আবার জন্ম নেয় স্প্রাউটিং লিভস, লিভস মানে পাতা, LEAVES লিভস, লিভস মানে হচ্ছে লিফ থেকে লিভস, তো লিভস স্প্রাউটিং লিভস, নতুন করে পাতা গজিয়ে ওঠে। তো এখন অবধি যেটা বুঝতে পারলাম, প্রথমে কবিতাটিতে কবি কি বলেছেন না, প্রথমটাতে কবি বলেছেন, কবিতাটা অ্যাকচুয়ালি দুটো ভাগে বিভক্ত আছে। প্রথমটা হচ্ছে কি না, প্রথম যে ভাগটা সেটা হচ্ছে তোমার প্রথম ভাগটাতে গাছের বেড়ে ওঠাকে বর্ণনা করা হয়েছে, আর তারপরে গাছকে মানুষ যেভাবে হত্যা করে, গাছকে মানুষ যে রুথলেসনেস অফ কিলিং মানে নির্মম ভাবে যে হত্যা করে, সেই নির্মম ভাবে হত্যা করার ঘটনাকে তুলে ধরা হয়েছে, যে অংশটা আমি এরপর পড়তে শুরু করব। কি বলছি, সো হ্যাক অ্যান্ড চপ, এই জায়গাটা পরে, কিন্তু তার আগে যেটা বর্ণনা করলাম সেটাকে যদি আমি সারাংশিত করি তাহলে আমি এইটুকুই বলবো কি না, যেটুকু পড়লাম সেই অংশটাতে, অর্থাৎ ফার্স্ট যে ডিভিশনটা আছে, ফার্স্ট যে বিভাগটা আছে, সেই বিভাগটাতে যেটা বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে যে গাছের বেড়ে ওঠাটাকে, গাছের যে স্ট্রেংথটাকে, পাওয়ার অফ ট্রি, এইটাকে বর্ণনা করা হয়েছে। এরপর যে অংশটা বলবো সেই অংশটা হচ্ছে কি না, গাছকে কেটে ফেলার, গাছকে মেরে ফেলার, গাছকে নির্মম ভাবে হত্যা করার, রুথলেসনেস ভাবে হত্যা করার যে ঘটনা, সেই ঘটনাটাকে বর্ণনা করব। তাহলে কি না, ইন দ্য সেকেন্ড স্ট্রেঞ্জে, ইন দ্য সেকেন্ড ডিভিশন আই এম গোয়িং টু ডিসকাস, in the second division I am going to discuss the process of onslaught of a tree by human being, now I am going to start the second division of the poem.
সো হ্যাক অ্যান্ড চপ। সো হ্যাক, হ্যাক মানে এখানে আঘাত করা, চপ মানে কুচি কুচি করে কাটা। সো হ্যাক, সো মানে এখানে প্রচন্ড বোঝাতে শব্দটা ব্যবহার করা হয়েছে। হ্যাক প্রচন্ড আঘাত, চপ কুচি কুচি করে কাটা। বাট দিস অ্যালন উড নট ডু ইট, বাট দিস অ্যালন ওন্ট ডু ইট। বাট দিস অ্যালন, অ্যালন মানে এখানে অনলি, শুধুমাত্র। বাট দিস অ্যালন, দিস মানে এতেও, এতে দিস মানে এতেও, এতেও বলতে কোনটা, ওই যে হ্যাক অ্যান্ড চপ, আঘাত এবং কুচি কুচি করে, কুচি কুচি করে কেটে ফেলা। সো হ্যাক অ্যান্ড চপ, এত আঘাত এবং কুচি কুচি করে কেটে ফেলা। বাট দিস অ্যালন, কিন্তু এতেও, শুধুমাত্র কি হয়, ওন্ট ডু ইট, এতেও এটা সম্ভব হয় না। এটা বলতে কোনটা, না গাছের হত্যার প্রসেসটা, গাছকে হত্যা করাটা এতেও সম্ভব হয় না। অর্থাৎ প্রচন্ড আঘাত এবং কুচি কুচি করে কেটে ফেলার পরেও গাছকে হত্যা করা সম্ভব হয় না। নট সো মাচ, নট সো মাচ পেন উইল ডু ইট। নট সো মাচ পেন, খুব বেশি বেদনাও হয় না। নট সো মাচ পেন, পেন মানে হচ্ছে বেদনা। উইল ডু ইট, খুব বেশি বেদনা বা খুব বেশি ব্যথা বেদনা এর হয় না। অর্থাৎ তোমরা মানুষেরা নিজেদেরকে নিজেরা একটু প্রশ্ন করো। কবি সার্কাস্টিক্যালি কি করেছেন, ব্যঙ্গাত্মক ভাবে, বিদ্রুপাত্মক ভাবে, ইংলিশে বলা হয় সার্কাস্টিক্যালি। কবি সার্কাস্টিক্যালি এখানে মানব জাতিকে বলেছেন তোমরা সামান্য আঘাত সহ্য করতে পারো, বাট সো হ্যাক অ্যান্ড চপ, প্রচন্ড আঘাত, হ্যাক মানে বললাম আঘাত, আর কুচি কুচি করে কেটে ফেলা, এতেও তো গাছকে হত্যা করা সম্পূর্ণরূপে চায় না। তার উপর আবার কি না, আবার বলেছেন এতে খুব বেশি বেদনাও হয় না। নট নট সো মাচ পেন উইল ডু ইট, এতে তার খুব বেশি বেদনাও হয় না। অর্থাৎ এখানে কবি একটা জিনিস মানুষকে তুলে ধরে দেখিয়েছেন তার কবিতার মাধ্যমে, বিদ্রুপাত্মক ভাবে, আইরনিক্যালি কবি তুলে ধরেছেন। কি তুলে ধরেছেন না, তোমাদের সহ্য শক্তির তুলনায়, অর্থাৎ মানব জাতি তোমাদের সহ্য শক্তির তুলনায় গাছের যে টলারেন্স পাওয়ার, সহ্য শক্তিটা অনেক বেশি। এখানে আবার বিদ্রুপাত্মক ভাবে ছোট করে, নিচে নামিয়ে, আন্ডার এস্টিমেট করে দেখিয়েছেন কাকে, গাছ, মানুষকে। কার কাছে না, গাছের কাছে। আমরা রুথলেসনেস মানে নির্মম ভাবে যে গাছকে আমরা হত্যা করি, সেই হত্যাটাকে কবি কি করেছেন, মানুষের একটা নির্মম ব্যবহার বলে, নির্মম আচরণ বলে তুলে ধরেছেন কবি। এবং গাছের যে বেদনা, সেই বেদনাকে কবি মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছেন। তাই গাছের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটাকে এখানে তুলে ধরলেন কি না, নট সো মাচ পেন উইল ডু ইট, এতে তার খুব বেশি বেদনাও হবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, দ্য ব্লিডিং বার্ক, দ্য ব্লিডিং বার্ক, ব্লিডিং মানে রক্ত ঝরা, ব্লিড মানে রক্ত ঝরা, আমরা জানি ব্লাড থেকে ব্লিড, তো ব্লিড মানে রক্ত ঝরা, ব্লিডিং এখানে নাউন ফর্ম, ব্লিডিং বার্ক উইল হিল। আবার কি হয়, তার এই রক্ত ঝরা বাকল, হিল মানে হচ্ছে আরোগ্য লাভ করা, মানে রোগ মুক্ত হওয়া। হিল মানে হচ্ছে আরোগ্য লাভ করা বা রোগ মুক্ত হওয়া, রিকভার হওয়া। কি বললাম, কিওর হওয়া, CUR কিওর, সম্পূর্ণরূপে কিওর হওয়া বা রিকভার হওয়া। ব্লিডিং বার্ক, রক্ত ঝরা বাকল, বার্ক মানে হচ্ছে বাকল, উইল হিল, ব্লিডিং বার্ক উইল হিল, অর্থাৎ এর রক্ত ঝরা বাকল কি হয় না, রক্ত ঝরা বাকল পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, আবার পুনরায় আরোগ্য লাভ করে। And from close to the ground, and from close to the ground, close মানে নিকট বা কাছ, from close মানে কি বললাম, নিকট বা কাছ। from close to the ground, ground মানে হচ্ছে পৃথিবী বা ভূমি, অর্থাৎ পৃথিবীর একেবারে, ভূমির একেবারে কাছ থেকে, অর্থাৎ গাছের গোড়ার কথা এখানে বলা হয়েছে। গাছের যে কাণ্ড, যে কাণ্ডটা কোথায় থাকে, একেবারে মাটির কাছাকাছি থাকে, যেখানে শিকড় অভিকর্ষের অভিমুখে নিচের দিকে যায় গাছের শেকড়গুলি, আর ওপরের দিকে কাণ্ডটা উঠে। তো যেখান থেকে ওই কাণ্ডটা উঠে, সেই যে জায়গাটা, অর্থাৎ গাছের একেবারে যে গোড়াটা, গোড়ার যে স্টেমটা, গোড়ার যে কাণ্ডটা, স্টেম মানে কাণ্ড, তো সেই কাণ্ডটাকে এখানে বোঝানো হয়েছে। from close to the ground, and from close to the ground, কি ক্লোজ মানে নিকট, টু দ্য গ্রাউন্ড মানে হচ্ছে পৃথিবী, অর্থাৎ পৃথিবীর একেবারে নিকট থেকে
কি হয়? উইল রাইজ, বেড়ে ওঠে, অর্থাৎ গাছের একেবারে গোড়া থেকে বেড়ে ওঠে। কি বেড়ে ওঠে না? কার্ড, কার্ড মানে কোঁকড়ানো, কার্লি, কার্ড, কার্লি থেকে কার্ড, কার্ড গ্রিন টুইক্স, কোঁকড়ানো, টুইক্স মানে ছোট ছোট কিশলয়, ছোট ছোট কচি পাতাগুলি, নবপল্লব, নতুন পাতা, ছোট ছোট কিশলয়গুলি কি হয়? টুইক্স মানে এখানে ছোট্ট, একেবারে ছোট্ট ছোট্ট পাতাগুলি, ছোট ছোট কিশলয়গুলি, ছোট ছোট পাতাগুলি জেগে ওঠে। মিনিয়েচার বজ, মিনিয়েচার মানে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র, বজ, বজ মানে শাখা প্রশাখা, বজ মানে শাখা প্রশাখা, আর মিনিয়েচার মানে ক্ষুদ্র ক্ষুদ্র, এবং ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখাগুলি মাটির একেবারে কাছ থেকে কি ওঠে না? বেড়ে ওঠে। হুইচ ইফ আনচেকড, হুইচ যেগুলি, ইফ মানে যদি, যদি সেগুলিকে কি করা হয়? আনচেকড মানে আছাঁটা অবস্থায় রেখে দেওয়া হয়। আমরা বলি না গাছটাকে ছেটে ফেলা যায় একটু, তো সেই রকম আর কি। গাছটাকে যদি আনচেকড, চেক মানে ছাঁটা, আনচেকড মানে আছাঁটা, অর্থাৎ যদি গাছটাকে আছাঁটা অবস্থায় রেখে দেওয়া হয়, উইল এক্সপান্ড, বিস্তৃতি লাভ করা। এক্সপান্ড মানে কি? বিস্তৃতি লাভ করা। এক্সপান্ড মানে কি বললাম? বিস্তৃতি লাভ করা, মানে বেড়ে ওঠায়। অন্যভাবে যদি বলি তাহলে কি? উইল এক্সপান্ড, পুনরায় বর্ধিত হবে, পুনরায় বেড়ে উঠবে। এগেইন মানে পুনরায়। তাহলে কি বললাম? আবার বলছি, হুইচ ইফ আনচেকড, হুইচ যেগুলিকে, যেগুলি বলতে মিনিয়েচার বাউজ, মিনিয়েচার বাউজ, মিনিয়েচার মানে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখাগুলিকে যদি তোমরা আছাঁটা রেখে দিও, যদি আর ছেঁটে না ফেলো, গাছটাকে কেটে ফেলার পরেও গাছের গোড়া থেকে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখা বের হয়, এই শাখা প্রশাখা গুলিকে অর্থাৎ মিনিয়েচার বসগুলিকে যদি আছাঁটা অবস্থায় রেখে দেওয়া হয়, তাহলে কি হবে? উইল এক্সপান্ড এগেন, সেটা পুনরায় বিস্তৃতি লাভ করবে, পুনরায় বেড়ে উঠবে। কিরকম আকারে না? টু ফর্মার সাইজ, ফর্মার মানে আগেকার, আর সাইজ মানে আকার। তাহলে কিরকম ভাবে বেড়ে উঠবে? পুনরায় কেমন ভাবে বেড়ে উঠবে না? টু ফর্মার সাইজ, অর্থাৎ আগেকার আকারে, আগেকার রূপে। ফর্মার মানে কি বললাম? আগেকার, সাইজ মানে আকার, অর্থাৎ তাহলে এটা যদি এটাকে মানে ওই ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখাগুলিকে যদি আনচেক রেখে দেওয়া হয়, আছাঁটা রেখে দেওয়া হয়, তাহলে কি হয় না? আবার বেড়ে উঠবে, আবার বেড়ে উঠবে ওইগুলি, ওই ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখাগুলি আবার বেড়ে উঠবে আগের আকারে। তো আজকের ভিডিওতে আজ আমি বিশেষ কিছু বলছি না, গোটা কবিতাটা এই একটা ভিডিওতে করলাম না, কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো এখন এই ভিডিওটা দেখে নেক্সট যে অংশটা আছে সেই অংশটার জন্য যদি তোমাদের প্রয়োজন হয় নেক্সট অংশটার জন্য, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। অবশ্যই আমি নেক্সট ভিডিওতে বাকি কবিতাটার যে অংশটা থাকলো সেই অংশটা আমি তোমাদের কাছে ডিসকাস করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর কমেন্ট করবে অবশ্যই। আর তার সঙ্গে আরেকটা কথা বলবো, যদি সত্যিকারের খুবই ভালো লাগে থাকে, অবশ্যই একটা শর্ত কিন্তু এখানে,